হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের টপিকে যাওয়ার আগে আমি কয়েকটা উদাহরণ তোমাদের বলে নিই। ধরো একটা গাড়ি তোমাদের সামনে থেকে হুশ করে চলে গেল, তো তোমরা কি বলো যে কি জোরে গাড়িটা গেল, কি বেগ গাড়িটা। বা তোমরা শুনেছো যে ফাস্টেস্ট ক্রিকেট বোলার যে আছে শোয়েব আখতার 2003 সালে এক সময় বল করেছিল 161.3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই যে বেগ কথাটা বারবার দুটো উদাহরণে আসলো, এই বেগ কি তার সম্পর্কেই আজকে বলবো। তো তোমরা আমার গত ক্লাসটা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি দ্রুতি সম্পর্কে বলেছি, যার মানে ছিল স্পিড। আজকে স্পিড নয়, আর একটা নতুন রাশি যেটা স্পিডের কাছাকাছি জিনিস, হয়তো অনেক সময় আমরা ভুল করে বলে ফেলি যে দুটোই এক, তো সেই ভেলোসিটি বা বেগ সম্পর্কে বলবো। তো পুরো ক্লাসটা তোমরা অবশ্যই দেখো, আর তোমাদের কমেন্টগুলো পাচ্ছি যাতে বুঝতে পারছি যে তোমাদের ক্লাসটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, ক্লাস 7 থেকে 12 সবকটি ক্লাসের ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে আমি এই ক্লাসগুলো তোমাদের মাধ্যমে করব, তোমাদের জন্য করব। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে সময় মতন সবকটি ক্লাস তোমাদের কাছে পেয়ে যাও এবং বিষয়গুলোকে বুঝতে পারো ভালো করে। চলো তাহলে আজকে শুরু করা যাক। বেগ বা ভেলোসিটি। ভেলোসিটি বা বেগ এর অর্থ যদি একদম সহজ করে বলি তোমাদের, সেটা হচ্ছে সরণের হারকে বলে বেগ। মানে টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। এবার এই সরণের হারকে বেগ বলে, এটাকে যদি একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তাহলে দেখি যে একটা উদাহরণস্বরূপ আগে বোঝার চেষ্টা করি, যে এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, যেটা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। একটি ছেলে যেখানে দাঁড়িয়ে আছে, যে অবজার্ভ করছে ঘটনাটা, তার মধ্যেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে ধরে নিলাম। এরপর একটি বস্তু যে হয়তো এখানে আছে, সেই বস্তুটা একটা পথে এখান থেকে এই বি পয়েন্টে আসলো, এবং ওই বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটা এই পথে ধরলাম d1 এবং সময় লাগলো t1। আমি কিন্তু দূরত্ব বললাম, খেয়াল রেখো ডিস্টেন্স সম্পর্কে বললাম, সরণ বলিনি এখন, যদিও আমি বলেছি সরণের হারকে বলে বেগ। যাই হোক, একটু পরেই বলবো। ধরলাম আবার অন্য একটি বস্তু যে এই অবস্থানে আছে, সে অন্য আরেকটি পথে সে বিতে গেল, এবং এই সময় ওর ডিস্টেন্সটা এখন d2 হলো এবং সময় লাগলো t2। আর একটি কণা সে সোজাসুজি এ থেকে বিতে গেল, মানে 3টি কণা এখানে উদাহরণ দিলাম, এবং এর জন্য ওর d3 এবং টাইম লাগলো t3। তো এখন সরণের হারকে বলে বেগ যদি হয়, এ থেকে বি পর্যন্ত সরণ কোনটা তোমরা তো জানো। এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইন জয়েন করলে যে লাইনটা হয় সেটাই হচ্ছে সরণের মান, আর ডিরেকশনটাই হয় সরণের দিক। তাহলে সরণের হারকে বলে বেগ, এটা অনুযায়ী যদি আমরা বেগের এর থেকে ডেফিনেশন থেকে যদি আমরা ফর্মুলা বার করতে চাই, তাহলে বেগ বা ভেলোসিটি v is equals to সরণ বাই সময়। এখন সরণ হচ্ছে এখানে a থেকে b পর্যন্ত স্ট্রেট লাইন, এবং তার আমি ডিস্টেন্স বলেছিলাম d3, তো এটাই এখন সরণ, সেটাই হয়ে যাবে এখানে d3, আর সময় লেগেছে t3। তাহলে ভেলোসিটি বা বেগ ইজ ইকুয়ালস টু d3 বাই t3। তাহলে এই বাকি দুটো পথ, যেখানে একটাতে d1 হলো একটাতে d2 হয়েছিল, তাহলে সেই দুটো পথের জন্য কি এই বেগ অন্য কোনো ভ্যালু হবে না? একটাই ভ্যালু d3 বাই t3। হ্যাঁ, যেহেতু সরণ মানে আমরা জানি এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইন বরাবর একটা পথ, তাই যদি এই যে পার্টিকেলটা সে যদি বলে যে তাহলে বলুন তো যে আমার কত বেগ আছে, তাহলে তার জন্য বলছি, এটার নাম বললাম আমি 1 নাম্বার। তাহলে 1 নাম্বার বস্তুটি বলবে তার বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ ওর ক্ষেত্রে কত? ওর ক্ষেত্রে কি d1টা সরণ না? সরণ তো একই, এ থেকে বিতে গেছে, তার মানে d3 বরাবর যেটা সেটাই সরণ, তাহলে d3। কিন্তু টাইম কত লেগেছে ওর? টাইম তো লেগেছে t1, তাই 1 নাম্বার বস্তুটির বেগ হবে কিন্তু d3 বাই t1। ঠিক একই রকম ভাবে এই যে এই বস্তুটা যাকে আমি বললাম 2 নম্বর বস্তু, তাহলে 2 নম্বর বস্তুর বেগ হবে একই রকম ভাবে সরণ বাই সময়, দ্যাট ইজ d3 বাই t2।
তাহলে এই তিনটি ক্ষেত্রে তিনটি বস্তুর তিন রকমের বেগ হচ্ছে। কেন? কারণ তিনটি বস্তু তিনটে ডিফারেন্ট টাইমে এ থেকে বিতে পৌঁছেছে, কিন্তু সরণের মান কিন্তু তিনটে বস্তুর জন্যই একই, সেটা d3। সময়টা আলাদা আলাদা বলে বেগ তিনটে আলাদা আলাদা হয়েছে। যদি এরকম হতো তিনটে টাইম এক হতো তাহলে বেগও এক হতো। এবার আমরা বলি যে তাহলে বেগের কি সমীকরণ আমরা ফাইনালি লিখবো? এরকম d3 d1 d2 এরকম ভাবে তো লেখা যাবে না। তাই ফাইনাল যে সমীকরণটা আমি দেখাচ্ছি সেটা তোমরা লিখবে বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়, অর্থাৎ সরণকে s দিয়ে আমরা লিখতে শিখেছি বাই সময় t, এবং বেগকে, এখন এই মাথায় তীর চিহ্ন কেন দিলাম সেটা তোমরা জানো, যে সরণ যেহেতু ভেক্টর রাশি তাই ভেক্টরিক্যালি প্রকাশ করলাম, এবং একটা ভেক্টরকে স্কেলার দিয়ে ভাগ করা হলে অ্যান্সার তো ভেক্টরই হয়, তাই বেগও একটা ভেক্টর রাশি। কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম দ্রুতি বা স্পিড, সেটা কিন্তু ভেক্টর রাশি ছিল না, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান আছে, দিক আছে, আর দ্রুতির কেবলমাত্র মান আছে, ওর কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। তাই দ্রুতি যদি ক্যালকুলেশন করতাম এই তিনটে ঘটনার জন্য, এইটার ক্ষেত্রে দ্রুতি কি হতো বলতো? এটার ক্ষেত্রে দ্রুতি হতো d1 বাই t1, এইটার ক্ষেত্রে দ্রুতি হতো d3 বাই t3, আর এইটার ক্ষেত্রে দ্রুতি হতো d2 বাই t2। এগুলো সব হচ্ছে স্পিড। আর ভেলোসিটি যদি করি তাহলে একটু আগে দেখলাম যে এই পথের জন্য হচ্ছে d3 বাই t1, এই পথের জন্য হচ্ছে d3 বাই t3, আর এই পথের জন্য হচ্ছে d3 বাই t2। তাহলে ডিসটেন্সটা আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সের জন্যই স্পিড আর ভেলোসিটির মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। তো চলো এবার আমরা এই ফর্মুলা থেকে দেখে নিই যে ডাইমেনশন কি হবে বা ইউনিট কি হবে। তো দেখতে পাচ্ছি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু s বাই t, তাহলে ভেলোসিটির ডাইমেনশন অর্থাৎ v থার্ড ব্র্যাকেটে যদি আমরা লিখি ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন ডিভাইডেড বাই টাইমের ডাইমেনশন, দ্যাট ইজ l বাই t। তো তোমরা এটাকে লিখতে পারো lt ইনভার্স বা m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -1। তো এইখানে দেখতে পাচ্ছি যে ডাইমেনশনের দিক থেকে স্পিড আর ভেলোসিটি সিমিলার আছে। আবার একই রকম ভাবে তাহলে ইউনিট হবে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, এবং ব্যবহারিক এককগুলো হবে কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, অনেক জায়গায় এই কিলোমিটার পার আওয়ার কিরকম ভাবে লেখে kph বা kmph, আবার মাইল পার আওয়ার এটাকে আবার লিখে mph, মাইল পার আওয়ার। তো তোমাদের যদি অঙ্কতে এরকম কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার থাকে এবং তোমাদের অঙ্কটা এসআই ইউনিটে করতে হবে, তাহলে এইগুলোকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে নেবে। এবার প্রসেসটা তোমরা জানো, তাও আমি এই শুধু মাইলের জন্য একবার বলে রাখি, 1 মাইল ইজ ইকুয়ালস টু হয় 1.609 কিলোমিটার, দ্যাট ইজ 1609 মিটার। তাহলে এইটা খেয়াল রেখে এবার মিটার থেকে মিটারে ট্রান্সফার করে নিলেই হয়ে যাবে। এই হয়ে গেল বেগের প্রাথমিক ধারণা। এবার আমরা এই বেগটার সম্পর্কে আরো গভীরে গিয়ে জানবো। কিরকম? প্রথমে আগে জানি যে বেগ কত প্রকারের হয়। বেগ প্রধানত 4 প্রকারের। কি কি? সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি, গড় বেগ মানে অ্যাভারেজ ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এই নামগুলোর সঙ্গে তোমাদের চেনা পরিচিতি হয়ে গেছে, অনেকটা স্পিডের মতোই। সেখানে ছিল ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড, অ্যাভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। হ্যাঁ, ওই টপিকগুলোই থাকবে, কিন্তু একটু পার্থক্য আছে, এবং সেই পার্থক্যগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে বলবো। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই কি সমবেগ অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি। এখন যদি এরকম হয় যে কোনো কণা তার গতির সমস্ত জায়গায় বেগের মান এবং দিক দুটোকেই এক রাখে, তাহলে ওই বস্তুটি সমবেগে আছে বলা হবে। তো একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরলাম এরকম একটি বাস যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার বেগ v এবং তার ডিরেকশন সামনের দিকে, বা আমি ধরলাম এই দিকটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস দিক,
তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ভি ভেলোসিটি নিয়ে বাসটি এগিয়ে যাচ্ছে। তো কিছু সময় পর পথের মধ্যে ওই বাসটির বেগের কোনো পরিবর্তন হলো না, বেগটা একই রাখলো, অর্থাৎ বেগের মান এবং দিক দুটোই এক থাকলো। তাহলে বলা হবে যে এই বাসটি সমবেগে আছে। এবার এই সমবেগে যদি থাকে সেটাকে তুমি যদি এরকম ভাবে বলো, যেহেতু তোমরা বেগ মানে শিখেছো s/t, তাহলে সমবেগকে তোমরা এইভাবেও বলতে পারো যে কোনো গাড়ি বা কোনো বস্তু যদি সমান সময়ের অবকাশে সমান ডিসপ্লেসমেন্ট বা সমান সরণ হয় তখন তাকে সমবেগ বলে। হ্যাঁ, এভাবেও বলা যেতে পারে। আবার বেগ দিয়ে যদি তোমরা বলতে চাও তাহলে সমান সময়ে যদি বেগের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বেগের মান ও দিকের কোনো পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় সমবেগ। তো চলো এর পরের পার্ট, অসমবেগ মানে নন ইউনিফর্ম ভেলোসিটি, সেটা সম্পর্কে দেখে নিই। নন ইউনিফর্ম ভেলোসিটি, অসমবেগ মানে বেগের দুটো, বেগ যেহেতু ভেক্টর রাশি আমরা প্রথমেই আলোচনা করেছি, তো বেগের মান আর দিক দুটো আছে। তো বেগের মান যদি চেঞ্জ হয় তাহলেও তার মানে বেগের পরিবর্তন হলো, তাহলে সেটা অসমবেগ। আবার বেগের মান চেঞ্জ না হয়ে কেবলমাত্র দিক চেঞ্জ হলো, তাহলেও বেগের চেঞ্জ, এবং তখনও তাকে অসমবেগ বলবে। আবার এরকম যদি হয় যে মান ও দিক দুটোই চেঞ্জ হচ্ছে, তাহলেও কিন্তু সেটি অসমবেগ। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, অসমবেগ বলতে বোঝায় যদি কোনো বস্তুর বেগ, কোনো বস্তুর বেগের কেবলমাত্র মান অথবা কেবলমাত্র দিক অথবা মান ও দিক উভয়ই পরিবর্তিত হয়, তখন তাকে অসমবেগ বলে। মানে when direction or magnitude or direction and magnitude both are changing, then it is called non-uniform velocity. তো একটা উদাহরণ থেকে এই যে ব্যাপারটা বললাম আমি, এগুলো স্টেপে স্টেপে বোঝার চেষ্টা করি, যেখানে কেবলমাত্র মান চেঞ্জ হচ্ছে। দেখাচ্ছি, যেমন ধরো এই একটা বল যেটাকে তুমি ওপর দিকে ছুড়ে দিয়েছো, এবার ওই বলটা ওপর থেকে নিচের দিকে পড়ছে। সেই সময় ধরো তো বলটার প্রাথমিক বেগ মানে যখন একদম টপ মোস্ট পজিশনে আছে ওপরে, সেই জায়গায় ওর ভেলোসিটি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এরপর ওই বস্তুটা মানে ওই বলটা নিচের দিকে নামতে থাকে এবং ওর বেগ কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তাহলে এটাকে বললাম v1, এটা বলছি v2, এবং v2 ইজ গ্রেটার দেন v1। এরপরে বস্তুটা যখন এখানে এসে পৌঁছালো তখন ওর ভেলোসিটি ধরলাম v3, এবং v3 ইজ এগেইন গ্রেটার দেন v2 অ্যান্ড গ্রেটার দেন v1। তাহলে এখানে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, এই দিকে ডিরেকশনটা একই রয়েছে, বাট ওর ম্যাগনিটিউড বা মান চেঞ্জ হয়ে যাচ্ছে, মানটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাও বেগের পরিবর্তন। তাহলে এখানেও বলবো যে এটা অসমবেগে আছে। তাহলে কেবলমাত্র মানটা বোঝা হয়ে গেল। এবার দেখবো কেবলমাত্র দিক। যেমন ধরো এই দড়িতে বেঁধে একটা বস্তুকে তুমি সুষম বেগে ঘোরাচ্ছ। সুষম বেগে ঘোরানোর উদাহরণ ধরো তোমরা এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, 365 দিন পর পরই আবার নিজের জায়গায় ফিরে আসছে, আবার 365 দিন, 1 বছর পর আবার নিজের জায়গায় ফিরে আসছে। তো এটা কেন হচ্ছে? তার মানে নিশ্চয়ই ওখানে সুষম বেগে ঘুরছে। হয়তো এটাকে গভীরে গিয়ে দেখলে এর পথের অনেক তারতম্য পাবে, এবং কোথাও দেখবে বেশি হয়ে যাচ্ছে বেগ, কোথাও কম হয়ে যাচ্ছে বেগ। এখন সহজ করে এটুকুনি বোঝো যে পৃথিবী সূর্যের চারপাশে যে বৃত্তাকার পথে যদি ঘুরতো, যদিও ঘোরে না, ঘোরে যে পথটা সেটা সম্পর্কে মহাকর্ষ চ্যাপ্টারে আরো ভালো করে বলবো। যাই হোক, যদি বৃত্তাকার পথে ঘুরতো তাহলে বৃত্তাকার পথে সব জায়গায় বেগের মান এক থাকতো, এবং সেই সময় বেগের ডিরেকশনটা চেঞ্জ হতো। বললাম এই জায়গায় ভেলোসিটি v, এখন বস্তুটা এখানে চলে এসছে, ভেলোসিটি v আছে, এখন এখানে এসছে ভেলোসিটি v আছে, এখানেও এসছে ভেলোসিটি v আছে। v এর মান চেঞ্জ হচ্ছে না কোনো জায়গায়, বাট ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাও অসমবেগ। ঠিক এবার যদি বলি মান আর দিক উভয় চেঞ্জ হচ্ছে, এর তো উদাহরণ ভুরি ভুরি আছে। চারপাশে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো গতি
যেখানে কোনো কন্ট্রোলড ওয়েতে হচ্ছে না সেটাই অসমবেগ, কারণ ওখানে মান আর দিক কিছুই কন্ট্রোল করা যাচ্ছে না, তো অবভিয়াসলি ওটা অসমবেগ। তাহলে এই অসমবেগের ধারণা তোমরা পেলে। এবার একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা জানতে চলেছি, গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটিকে লেখা হয় ভি অ্যাভারেজ, এইভাবে মাথায় তীর চিহ্ন দিয়ে ভেক্টর বুঝিয়ে দেওয়া হয়। এখন গড় বেগ মানেটা কি ভালো করে বুঝবে। এটা গড় বেগ বলতে বোঝায় যে টোটাল যে ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন ডিসপ্লেসমেন্ট বাই টাইম একই তো শোনাচ্ছে, নতুন তো কিছু বললাম না বলে মনে হচ্ছে। হ্যাঁ বললাম, দেখো একটা উদাহরণ থেকে বললাম, একটি কণা বা একটি বস্তু যে প্রথমে ইস্ট ওয়ে ডিরেকশনে গেল, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসও ধরতে পারো তোমরা, এ থেকে বিতে গেল। এই পথটার নাম বললাম আমি 1 নম্বর পথ। এখন ওর ডিসপ্লেসমেন্ট হলো s1, টাইম লাগলো t1। ওকে, নাও বি থেকে সিতে গেল এবং এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস দিকে গেল বা নর্থের ডিরেকশনে গেল, যা ইচ্ছা বলতে পারো, এবং ধরলাম s2 গেল, টাইম লাগলো t2, এবং ফাইনালি সি থেকে ডি তে গেল, এখানে s3, টাইম t3। এবার যদি বলা হয় যে তাহলে এখানে অ্যাভারেজ ভেলোসিটি কি বা গড় বেগ কি, দেখো এখানে তোমরা যদি শুধু সরণ বাই সময় বলো তাহলে হয়তো ম্যাথামেটিক্যালি হয়ে যাবে, বাট মানেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে না, কারণ এখানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে এখানে কি বলতে হবে, এখানেই বলতে হবে গড় বেগ কি হবে। তাহলে গড় বেগ কি, গড় বেগ হচ্ছে বললাম ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এই উদাহরণ অনুযায়ী যদি আমরা লিখতাম, দ্যাট ইজ s1 ভেক্টর প্লাস s2 ভেক্টর প্লাস s3 ভেক্টর ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এই সমীকরণ থেকে তোমরা বুঝতে পারছো যে টোটাল ডিসপ্লেসমেন্ট এটা তো ভেক্টর প্রত্যেকে, তাহলে ভেক্টরগুলোকে ভেক্টরিক্যালি যোগ করতে হবে। তাহলে ভেক্টর সাম অফ টোটাল ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবে আমি ভেক্টর সামের কথা বলছি, মানে ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র বা যে কোনো সূত্রকে অ্যাপ্লাই করে তোমরা ভেক্টরিক্যালি টোটাল ডিসপ্লেসমেন্ট বার করবে ডিভাইডেড বাই টোটাল টাইম করবে। আচ্ছা, এই যে তিনটে ভেক্টর s1, s2 and s3 এদেরকে যদি আমরা ভেক্টরিক্যালি যোগ করতাম কিরকম হতো, বুঝতেই পাচ্ছি যে এটা এখান থেকে এই বরাবর হতো। তাহলে এ থেকে ডি বরাবর একটা স্ট্রেট লাইন হতো। এটাকে তাহলে আমরা এরকমও তো বলতে পারি যে চেঞ্জ ইন পজিশন ডিভাইডেড বাই টোটাল টাইম। চেঞ্জ ইন পজিশন কেন বললাম, ওর ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়াল পজিশন ছিল এ তে, ফাইনাল পজিশন কোথায়, ডি তে। তাহলে চেঞ্জ ইন পজিশন দ্যাট ইজ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন তোমরা বলবে যে এখানে স্যার পজিশন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। পজিশন বোঝার কোনো ব্যাপার নয়, এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নাও, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওকে, এবার একজন এখানে অবজার্ভ করছে, এবার সে দেখছিল যে একটি বস্তু সে প্রথমে এ থেকে বি, তারপর বি থেকে সি, তারপর সি থেকে ডি গেছে। তাহলে তার রেসপেক্টে ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন কি, এটা ইনিশিয়াল পজিশন, এই অরিজিন থেকে ডি পর্যন্ত যে ভেক্টরটা আঁকলাম সেটা হচ্ছে ফাইনাল পজিশন, দ্যাট ইজ পজিশন ভেক্টর, এবং তাদের বিয়োগফল দ্যাট ইজ হচ্ছে ওই বস্তুটির টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে এইভাবে আমরা অ্যাভারেজ বেগকে শুরুতে বলতে পারি। এবার চলো, এখনো শেষ হয়নি, এবার দেখি অ্যাভারেজ ভেলোসিটিকে আর কতভাবে বোঝা যেতে পারে। তো এর জন্য আমরা গ্রাফ থেকে আগে আইডিয়াটা নিই। তো একটা উদাহরণ আমি বলছি, ধরো একটি কণা সে এমনভাবে গতিশীল যে যার টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট বা সরণটার মান বাড়ছে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল ধরলাম টাইম যখন 0 তখন তার ডিসপ্লেসমেন্ট 0, টাইম যখন 1 তখন তার ডিসপ্লেসমেন্ট 1, টাইম যখন 2 তখন তার ডিসপ্লেসমেন্ট 4, টাইম যখন 3 তখন তার ডিসপ্লেসমেন্ট, আচ্ছা এগুলো সবই ভেক্টর, আমি লিখিনি এখানে, 9। তাহলে এই যে ঘটনাগুলো
দেখতে পাচ্ছি টাইমের সাথে সাথে মানে এইখানে 1 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে 1 ইউনিট, পরবর্তী 1 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে 3 ইউনিটস, কারণ এই দুটোর বিয়োগফল 3। আবার তার পরবর্তী 1 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 ইউনিটস। তাহলে ডিফারেন্ট ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এর জন্য এর একটা ইকুয়েশন যদি তৈরি করতে চাই আমরা করতে পারবো, কিছু ব্যাপার নেই। ইকুয়েশনটা হবে t is equals to এই s is equals to t স্কয়ার। দেখেই বুঝতে পারছি, দেখো তুমি t এর জায়গায় 0 বসাও, s 0 হবে, t এর জায়গায় 1 বসাও, s 1 হবে, t এর জায়গায় 2 বসাও, s 4 হবে, এবং t এর জায়গায় 3 বসাও, 9 হবে। তাহলে এই পুরো বিষয়টা এই সমীকরণকেই নির্দেশ করছে। এবার এই অনুযায়ী যদি আমরা এই গ্রাফে প্লট করতাম, যে গ্রাফের y অ্যাক্সিস বরাবর আছে s অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণ, এবং x অ্যাক্সিস বরাবর আছে সময় মানে t। এবার প্লট করছি, যখন টাইম 0 এটাকে 0 বলছি, এটাকে 1, এটাকে 2, এটাকে 3। তো প্রথমে 0 তে 0 ছিল, 1 এ 1, 2 তে 4 এবং 3 তে 9। তাহলে গ্রাফটা যদি প্লট হয় গ্রাফটা এরকম হচ্ছে, দেখতে পাচ্ছি অধিবৃত্তাকারের মতন হচ্ছে। হ্যাঁ, এটা অধিবৃত্তেরই সমীকরণ। তো এই যে গ্রাফটা প্লট করলাম আমরা, এবার যদি গ্রাফ থেকে এবার জানতে চাই যে বলো তো গড়বেগ কি। আচ্ছা, গড়বেগ বলতে গেলে আমাকে টাইমের মধ্যে বলতে হবে। তো আমি বললাম যে t1 টাইম আর t2 টাইম এর মধ্যেকার গড়বেগ বার করো। তাহলে t1 আর t2, আচ্ছা t1 এ যখন ছিল তখন ওর ডিসপ্লেসমেন্ট কতটা, এই এতটা, t2 সময় ডিসপ্লেসমেন্ট কতটা, এতটা, এবং এটাকে বললাম s1, এটাকে বললাম s2। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম, দ্যাট ইজ ভেলোসিটি। তাহলে ভেলোসিটি, দ্যাট ইজ অ্যাভারেজ ভেলোসিটি, ইজ ইকুয়ালস টু এইটুকুনির মধ্যেকার ডিসপ্লেসমেন্ট। দ্যাট ইজ কি, এইখান থেকে আমি যদি এখান পর্যন্ত একটা স্ট্রেট লাইন আঁকি এবং একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, সেই ট্রায়াঙ্গেলের এই পার্টটা s2 মাইনাস s1 কে নির্দেশ করবে। তার মানে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম ইজ ইকুয়ালস টু, যেহেতু আমরা এখানে যেটুকুনি অঞ্চলের মধ্যে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছি সেইটুকুনির মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, তাহলে s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে এই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির ইকুয়েশন। এবার এর থেকে যদি আমরা আরেকটু ভালো করে একটা জেনারেল ফর্মুলায় আসতে চাই, যেমন ধরো এই টাইমটা যখন খুব ক্ষুদ্র, মানে যেখানে তোমরা এই টাইমটাকে আলাদা করে জানতে পারবে না, চিনবে না, এই t1 আর t2 কে আলাদা করে বুঝতে পারবে না, কিন্তু গ্রাফ থেকে বুঝতে পারছি যে সরণ সময় লেখচিত্রে যে কোনো জায়গায় দুটো পয়েন্টের মধ্যেকার যদি ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম বার করি তাকেই অ্যাভারেজ ভেলোসিটি বলে। তাহলে এর থেকে আমরা এই টাইমটাকে ক্ষুদ্র করে যদি হিসাব করি তাহলে এই ফর্মুলাটাই কি হয়ে যাবে, v average is equals to delta s by delta t, যেখানে এই টাইমটা ক্ষুদ্র হয়ে যাওয়ার জন্য ডেল্টা টি হয়ে গেছে এবং এই ডিসপ্লেসমেন্টটা ক্ষুদ্র হয়ে যাওয়ার জন্য ডেল্টা এস হয়ে গেছে। তাহলে v average is equals to delta s by delta t, মানে এটাকে তোমরা লিখতে পারো এইভাবে, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। আচ্ছা, টোটাল টাইম বলতে আমি বলছি কিন্তু বারবার করে যে যেটুকুনি টাইমের মধ্যে অবজার্ভ করা হচ্ছে বা দেখতে বলা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটিটাকে, সেইটুকুনি টাইমকে বলছি টোটাল টাইম। তো তোমরা টোটাল বলতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল টাইম ভাববে না। আমি যদি এইটুকুনির মধ্যে দেখি তাহলে টোটাল টাইম এইটুকুনি, যদি এর থেকে কম দেখি তাহলে টোটাল টাইম এখানে, যেমন এখানে টোটাল টাইম হচ্ছে ডেল্টা টিটা। এই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তো তোমরা এর থেকে গড় বেগ সম্পর্কে ধারণা পেলে। এই বিষয়টার ওপর অনেক সময় অঙ্ক দেয়, যেমন ধরো ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন বলে দেবে, সেই ইকুয়েশন থেকে তোমাদেরকে বলবে যে ওর বেগ নির্ণয় করো। তো তাহলে ওই যে ফর্মুলা থেকে সলভ করে বেগ নির্ণয় করতে হবে, তাহলে এই ফর্মুলা থেকে তো সলভ করলে হবে না, কারণ ডেল্টা এস বাই ডেল্টা টি। তো এখানে মান বসাবো কি করে? ডেল্টা এস এর মান যদি আমি কোনো ফর্মুলার আকারে থাকে সেটা লেখার উপায় নেই। তাহলে তার জন্য আমাকে এখন জানবো আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। চলো তাহলে তাৎক্ষণিক বেগ কি দেখে নিই। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে তাৎক্ষণিক বেগ। এর অর্থ হচ্ছে যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো কণার কি বেগ হয়
তাকে বলা হয় ওই কণাটির তাৎক্ষণিক বেগ। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলছি যে দেখবে টেনিস খেলার কোর্টে যে সমস্ত খেলাগুলো টিভিতে দেখায়, সেখানে দেখবে কিছুক্ষণ সময় পর পরই দেখায় যে ওই প্লেয়ারটা কত বেগে স্ট্রাইক করেছে, তার ভেলোসিটি একটা ডিসপ্লে বোর্ডে উঠছে। বা ক্রিকেট খেলায় দেখবে একটা বোলার বল করলো, সে বলটা কত বেগে করেছে সেটাও ডিসপ্লে করছে। তাহলে এই যে ওর ভেলোসিটিগুলো মাপা হচ্ছে, তার জন্য একটা মিটার পাওয়া যায়, সেটাকে বলা হয় ভেলোসিমিটার বা ভেলোসিটি মাপার যন্ত্র। তো ওই যন্ত্রের সাহায্যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কণার কি বেগ হয়, মানে ওই বলটার কি বেগে গতিশীল সেই কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, সেটাই মাপা হয়। এর সাহায্যে তাৎক্ষণিক বেগ মাপা হয়, মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো কণার বেগকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগের ডেফিনেশন যদি আমরা লিখি যে ভেলোসিটি at any instant is called instantaneous velocity, মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে কণার বেগকে ওই মুহূর্তে কণাটির তাৎক্ষণিক বেগ বলে। আচ্ছা, এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গ্রাফ। একটু আগেই আমরা গ্রাফ দেখেছি, এদিকে সরণ বা ডিসপ্লেসমেন্টকে রাখলাম, এদিকে টাইমকে রাখলাম, এবং আবার আগের মতোই ওই s ইকুয়ালস টু টি স্কোয়ারের মতন গ্রাফ এঁকেছি, যেরকম অধিবৃত্তাকার ওরকম গ্রাফটাই আঁকলাম। এবার একটা কোনো নির্দিষ্ট মুহূর্তের কথা বলছি, ধরলাম এটা হচ্ছে সেই নির্দিষ্ট মুহূর্ত, যার লিখলাম এটা t1, এটা নির্দিষ্ট টাইম। এই সময় কণাটির সরণ কত, এটা হচ্ছে সরণ। এবার ওর তাৎক্ষণিক বেগ বার করতে চাই, তাহলে এই সময় একটি স্পর্শক যদি আঁকি, সেই যে স্পর্শকটা এই পয়েন্টটাকেই টাচ করবে, এবং এই স্পর্শকটাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করলে, এই ট্রায়াঙ্গেলের টি অ্যাক্সিস বরাবর প্যারালাল যে পার্টটা আছে একে বলতে পারি ডেল্টা টি, এবং এস অ্যাক্সিসের প্যারালাল যে পার্টটা আছে সেটাকে ডেল্টা এস বলতে পারি। তাহলে তাৎক্ষণিক বেগের আগে আমরা একটু আগে শিখেছিলাম ভি অ্যাভারেজ। ভি অ্যাভারেজ কি শিখেছিলাম? ডেল্টা এস বাই ডেল্টা টি। এখন কোনো নির্দিষ্ট মুহূর্তের কথা যদি বলে, তাহলে এই টাইমটা অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে, যেটা এখানে ডেল্টা টি, এই টাইমটা অত্যন্ত ক্ষুদ্র হয়ে একটা নির্দিষ্ট পয়েন্ট হয়ে যাবে, সেটাই হচ্ছে এই লাইনটা। তাহলে সেই সময় মানে ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, খুব ক্ষুদ্র। তখন এই ডেল্টা এসটাকেই লেখা যেতে পারে, তো আগে লিখে নি ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এটাকেই তোমরা প্রকাশ করতে পারো এরকম ভাবে, ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ফর্ম, সেটাই হচ্ছে বুঝতে পারছি যে এই এস আর টি গ্রাফের এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। কেন? আমরা এই গ্রাফের, যেহেতু এটা এসটি গ্রাফ, এই গ্রাফের মধ্যে এই ট্রায়াঙ্গেলটা তৈরি করেছি। এই ট্রায়াঙ্গেলটার লম্ব হচ্ছে ডেল্টা এস, ভূমি হচ্ছে ডেল্টা টি। ক্ষুদ্রভাবে ভাবলে এটাই হয়ে যাচ্ছে ডিএস, এটাই হয়ে যাচ্ছে ডিটি। তাহলে এই লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ট্যান থিটা, মানে নতি, মানে প্রবণতা, মানে গ্রেডিয়েন্ট, সেটাই কি ডিএস ডিটি, এবং সেটাই হচ্ছে ভি ইনস্ট্যান্টেনিয়াস। মানে সরণ সময় লেখচিত্রের মানে এসটি গ্রাফের গ্রেডিয়েন্ট কাকে নির্দেশ করে? নির্দেশ করে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে। মানে কোনো ফিক্সড টাইমে কিন্তু এটা। এবার তুমি যদি ফিক্সড টাইমে না করে দুটো ডিফারেন্ট টাইমের মধ্যে করো, মানে ধরো এইখানে তুমি ভাবলে একটা টাইম বলে দিলে, এটাকে বললে T2, আর এখানে একটা টাইম বললে, এই টাইমটাকে বললে T3। এবার বললে এই T2 থেকে T3 এর মধ্যেকার বেগ নির্ণয় করো, তাহলে সেটা ইনস্ট্যান্টেনিয়াস নয়, কারণ সেটা হবে এই T2 থেকে T2 পর্যন্ত যে লাইন যোগ করব এবং যে ট্রায়াঙ্গেল তৈরি হবে, সেই ট্রায়াঙ্গেলটা বেশ বড় সড়ো হচ্ছে, টাইমের ডিফারেন্সটাও অনেক বড়, কারণ টাইমের ডিফারেন্স এখানে T3 মাইনাস T2 হবে, এবং সরণ হবে এত বড়টা। তাহলে এটা হয়ে যাবে অ্যাভারেজ ভেলোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে বোঝাবে যে কোনো নির্দিষ্ট মুহূর্তে, মানে ধরলাম এই T2 টাইমে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এই T3 টাইমে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বাট T2 আর T3 এর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে সরণ সময় লেখচিত্রে কোনো নির্দিষ্ট টাইমে লেখর ওপর স্পর্শক এঁকে যে গ্রেডিয়েন্ট পাওয়া যায়, মানে যে নতি পাওয়া যায়,
সেই নতিটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। আর দুটো টাইমের মধ্যেকার যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করে হিসাব করা হয় তখন তাকে বলা হয় গড় বেগ। এটা ক্লিয়ার করে রেখো। এবার একটা নতুন জিনিস দেখি, যেমন গড় দ্রুতিও শিখেছি, গড় বেগও শিখলাম। তো দুটোর মধ্যে খুব কনফিউশন হয়। কিরকম কনফিউশন? প্রায়শই আমাদের এরকম ভুল হবে যে গড় দ্রুতি আর গড় বেগ একই তো জিনিস, আলাদা আলাদা নয়। চলো একই অ্যান্সার হবে, লিখে দাও, গড় দ্রুতি যার মান বেরোচ্ছে গড় বেগও তাই লিখে দাও। না, দুটো কিন্তু এক জিনিস নয়। প্রথমে ক্লিয়ার করে রাখো, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি এক জিনিস নয়, দে আর ডিফারেন্ট। এবং এই ডিফারেন্সটা কোথায়, কোন জায়গায়, চলো দেখি সেইটা, যে কি ডিফারেন্স আছে এদের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। অ্যাভারেজ স্পিড ভার্সেস অ্যাভারেজ velocity, they are completely different physical quantity। এবং কেন ডিফারেন্ট তোমরা অনায়াসে বলতে পারবে একটা জিনিসের কথা ভেবে, কি বলতো? স্পিড, দ্যাট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি দ্যাট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার আর ভেক্টর তো এক জিনিস হতে পারে না। তাহলে প্রথমেই বুঝতে পারছো যে স্পিড অ্যান্ড ভেলোসিটি দে আর ডিফারেন্ট বাই দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। কিরকম? একটা ভেক্টর একটা স্কেলার। নেক্সট ডিফারেন্স বলছি, একটা উদাহরণ থেকে দেখো। বললাম এইখান থেকে একটা বস্তু আছে এ অবস্থানে, এই বস্তুটা এ থেকে বি তে প্রথমে গেল। আচ্ছা, ধরলাম এই ডিস্টেন্সটা 4 কিলোমিটার এবং যেতে 1 আওয়ার নিল। এরপর বি থেকে ও ঘুরে এর দিকে আবার আসলো এবং সি তে এসে পৌঁছালো। তাহলে এ থেকে বি, বি থেকে সি, এবং বি থেকে সি পর্যন্ত আমি ধরো বলে দিলাম 2 কিলোমিটার, এবং এটাও 1 আওয়ারই লেগেছে। তাহলে এক্ষেত্রে যদি অ্যাভারেজ স্পিড ক্যালকুলেশন করি, তোমরা বলো তো কি হবে? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, দ্যাট ইজ অ্যাভারেজ স্পিড। তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স 4 প্লাস 2 দ্যাট ইজ 6 কিলোমিটার। টাইম হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 আওয়ার, দ্যাট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি আবার আগের মতন এটাকে আমি ভেক্টরিক্যালি লিখছি যাতে এর সঙ্গে একটু ডিফারেন্স করতে পারো। তো অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। আবার তোমরা এটাও শিখেছো যে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তো যেভাবে ইচ্ছা ভাবতে পারো। তো এখানে বলো তো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বা ইনিশিয়াল থেকে ফাইনাল ডিসপ্লেসমেন্ট কি হয়েছে? হয়েছে এ থেকে সি, এবং এ থেকে সি কত? যদি এ থেকে বি 4 কিলোমিটার হয় আর বি থেকে সি 2 কিলোমিটার হয়, তাহলে এইটুকুনি পড়ে থাকলো কত? 2 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি 2 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম। টাইম তো একই আছে, 1 প্লাস 1 আওয়ার, তাহলে 2 আওয়ার। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। কি দেখলে? অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি এক বেরোলো না, আলাদা বেরোলো। এরা পুরোপুরি আলাদা দুটো ভৌত রাশি। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এবং সেটা তোমরা একদম কনসেপ্ট তৈরি করে নাও, মানে লিখে নাও খাতায়। সেটা হচ্ছে, যদি কোনো বস্তু তার গতিপথের কোনো জায়গা থেকে অভিমুখ চেঞ্জ করে আবার প্রাথমিক দিকে আসতে শুরু করে বা দিক চেঞ্জ করে, তাহলে অবশ্যই গড় বেগ গড় দ্রুতির থেকে কম হবে। এটাকে লিখে নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলছি, এরকম ভাবে লেখো, যদি কোনো বস্তু তার গতিপথে দিক পরিবর্তন করে, তাহলে অবশ্যই মাস্ট গড়
দ্রুতি ইজ গ্রেটার দ্যান গড় বেগ হবে, মানে গড় বেগ কম হবেই হবে। এটা কিন্তু মাথায় রেখো, এই কনসেপ্টের উপর অনেক অঙ্ক আসতে পারে, হয়তো ডাইরেক্ট আসবে না, কিন্তু এই কনসেপ্টটা তোমার মাথায় থাকলে তোমার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। একটু আগে যে উদাহরণটা দেখলাম, যেখানে দিক চেঞ্জ হওয়ার জন্য ওখানে গড় দ্রুতির মান গড় বেগের মানের থেকে বেশি হয়েছিল। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই একই উদাহরণ থাকবে। তো ধরলাম ওই এ থেকে বি তে গেল, দ্যাট ইজ 4 কিলোমিটার অ্যান্ড গেল 1 ঘন্টায়। এবার বি থেকে সি তে আসলো, বাট সি এ আর বি এর মাঝখানে নয়, বি থেকে সি তে আসলো, সিটা এ এর ওপরে, মানে আরো দূরে। এবং এখানে ধরলাম আমি এটা হচ্ছে টোটাল লেগেছে 6 কিলোমিটার ধরলাম, এবং টাইম লেগেছে ধরলাম 3 ঘন্টা। তাহলে এ থেকে প্রথমে বি গেল, বি থেকে সি তে আসলো। এবার যদি প্রশ্ন করে বলো তো গড় দ্রুতি কি, অ্যাভারেজ স্পিড কি, তাহলে এটা 3 নম্বর পয়েন্ট। অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স দ্যাট ইজ 4 প্লাস 6 10 divided by total time that is 3 plus 1 4, that is 2.5 কিলোমিটার পার আওয়ার। আর এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তোমরা এই কনসেপ্ট থেকে বলতেই পারবে যে গড় বেগের মান এর থেকে অবশ্যই কম হবে, মানে অ্যাভারেজ ভেলোসিটি ইজ লেস দ্যান অ্যাভারেজ স্পিড হবে। বেশ, তারপরও আর নতুন জিনিস বেরোবে, সেটা দেখো। তো এবার যদি আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করতাম, টোটাল ডিসপ্লেসমেন্ট, আচ্ছা টোটাল ডিসপ্লেসমেন্ট কি, ইনিশিয়াল টু ফাইনাল। ইনিশিয়াল টু ফাইনাল কোন দিকে হলো, এই দিকে, এ টু সি এই দিকে। এখন যদি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে হিসাব করা স্টার্ট করা হয়, তোমরা ধরো হিসাবটা স্টার্ট করলে এই ডিরেকশনে পজিটিভ ধরে, তাহলে এক্ষেত্রে সরণটা কোন দিকে, নেগেটিভ ডিরেকশনে। তাহলে তোমরা এখানে অ্যাভারেজ ভেলোসিটির জায়গায় কি লিখছো, এ টু সি ডিভাইডেড বাই টোটাল টাইম, টাইমটা তো একই আছে 1 + 3 4 আওয়ার। কিন্তু এসিটা কত হয়েছে, এসিটা এখানে কিন্তু 6 - 4 দ্যাট ইজ 2, এবং সেটা হচ্ছে -2 কিলোমিটার। তাহলে -2/4 কিলোমিটার পার আওয়ার, এবং অ্যান্সারটা হয়ে গেল কি -0.5 কিলোমিটার পার আওয়ার। নেগেটিভও হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি নেগেটিভও হতে পারে, কিন্তু অ্যাভারেজ স্পিড কখনোই নেগেটিভ হবে না। তাহলে এটা থার্ড পয়েন্ট, এবং এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটার মতো তোমরা লিখে নাও। কি পয়েন্ট সেটা লেখো, যে অ্যাভারেজ স্পিড ক্যানট বি নেগেটিভ, কখনোই লেস দেন 0 হতে পারে না, অলওয়েজ গ্রেটার দেন 0 বা ইকুয়ালস টু 0। এখন ইকুয়ালস টু 0 মানে বুঝতে পারছো যে সেক্ষেত্রে কোনো দূরত্বই সে যাচ্ছে না, মানে টাইম চলে যাচ্ছে, লোকটা চুপচাপ যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাভারেজ স্পিড 0 হবে। তো এটা তো অ্যাভারেজ স্পিড ক্যালকুলেশনের প্রশ্নই আসে না, এই সমস্ত যখন দাঁড়িয়েই আছে তখন আর অ্যাভারেজ স্পিড বার করে কি করব, সবাই জানে 0 হয়। তাহলে অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, অ্যাভারেজ স্পিড কখনোই 0 থেকে কম মানে নেগেটিভ হয় না। বাট অ্যাভারেজ ভেলোসিটি গ্রেটার দেন 0 ইকুয়ালস টু 0, এগুলো তো হয়ই। আচ্ছা ইকুয়ালস টু 0 কখন হয়, ইকুয়ালস টু 0 হয় ধরলাম যেখান থেকে স্টার্ট করেছে সেখানেই যদি সে ফিরে আসে, তার মানে ডিসপ্লেসমেন্ট কি, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন একই পয়েন্টে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0, তাই অ্যাভারেজ ভেলোসিটি ওখানে 0। এবার গ্রেটার দেন 0 কখন, সেটা তো সমস্ত জায়গায় যেগুলো উদাহরণে দেখলাম আমরা সেগুলোতে হয়, কিন্তু আরেকটাও হয় যেটা একটু আগে ক্যালকুলেশন করলাম, লেস দেন 0 হয়, তার মানে এটা নেগেটিভ হতে পারে, কিন্তু এটা কখনোই নেগেটিভ হবে না। এবং নেগেটিভ হওয়ার কারণ কি, কারণ এখানে ডিরেকশনটা খুব ভাইটাল রোল প্লে করে, ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্যই অ্যাভারেজ ভেলোসিটি নেগেটিভ হতে পারে, বাট অ্যাভারেজ স্পিড কখনোই নেগেটিভ হবে না। তাহলে এই যে 3টে পয়েন্ট পেলাম, এগুলো হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিডের মধ্যেকার ডিফারেন্স। তোমরা এই ডিফারেন্স থেকে বুঝতে পারলে ব্যাপারটা, এবং স্পিড এবং ভেলোসিটি দুটো সম্পর্কেই তোমাদের আইডিয়া হয়েছে। তোমরা বই থেকে অঙ্কগুলো করার এবার চেষ্টা করো। আমি পরবর্তী একটি ক্লাসে এই বেগ ও দ্রুতির ওপর যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট তার উপর একটি ক্লাস তৈরি করব, যাতে তোমাদের এই অঙ্ক করার প্রসিডিওরগুলো জানতে পারো। আর অবশ্যই তোমাদেরকে বলবো এই ক্লাসগুলো দেখার পর তোমরা তোমাদের অঙ্ক করার পর বা যে সমস্ত তোমাদের প্রবলেম তৈরি হবে বোঝার পর,
সেই প্রবলেমগুলো বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমার এই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কোনো একটা লিঙ্কে আমাকে পাঠাতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে এর পরবর্তী অঙ্কের ক্লাসটাতে আমরা সেই অঙ্কগুলোর ওপর ডিসকাস করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসটা তোমরা পুরোটা দেখলে এবং তোমাদের এই পুরো ক্লাসটা দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ।